স্বাগত হাল্লাপোলের পর্দায় এই মুহূর্তের খবরে। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানা পুলিশ। উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, গ্রেপ্তার 2। করোনা ইস্যুতে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক প্রতিনিধি দলের। বৈঠকে অংশ নেন রাজ্যের স্বাস্থ্য সচিব এস.কে. রাকেশ। খেলতে খেলতে ফাঁস লেগে মৃত্যু 10 বছরের শিশু অর্ক দাসের। চাঞ্চল্যকর ঘটনা তেলিয়ামুড়ার মহারানীতে। জিবি হাসপাতাল থেকে ছাড়া পেলেন 13 জন সুস্থ করোনা রোগী। একই দিনে কোয়ারেন্টাইনে গেলেন ডাক্তার প্রদীপ ভৌমিক ও তার সহযোগী স্বাস্থ্যকর্মীরা। সংস্কারের অভাবে বেহাল দুর্ঘটনা প্রবণ জীর্ণদশায় ভুগছে রাজধানীর ক্ষতবিক্ষত বাইপাস রাস্তা। চরম ক্ষোভ যানবাহন চালক সহ স্থানীয়দের মধ্যে। এখন বিস্তারিত। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাজধানী এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার প্রচুর নেশার সামগ্রী, গ্রেপ্তার 2। নেশামুক্ত ত্রিপুরায় সক্রিয় নেশা কারবারিরা। অবাধে নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন নেশা চক্রের পাণ্ডারা। তবে হাতে গোটা কয়েকটি ঘটনা বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কোনো সাফল্য বা জুৎসই অভিযান নেই আরক্ষা দপ্তরের, যার ফলে নেশা কারবারিরা বুক ফুলিয়ে রমরমা নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন গোটা ত্রিপুরায়। তাই চরম সর্বনাশের মুখে পতিত হচ্ছে রাজ্যের যুব সমাজ। এরই মধ্যে শুক্রবার পশ্চিম জেলার এডিশনাল এসপি মিহির লাল রায়ের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চালানো হয় এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুরের কদমতলায়। স্থানীয় নির্দোষ দাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় 800 ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নেশা কারবারি নির্দোষ দাসকে। এদিকে নরসিংগড়ের দক্ষিণ বগাদি থেকে গ্রেপ্তার করা হয় পিঙ্কি সাহাকে। পিঙ্কি সাহার রান্নাঘর ও উঠোনে বাংকার করে মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণে গাঁজা। এছাড়াও পুলিশের এই অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর মদের খালি বোতল, ফেন্সি ডিলের ছিপি। ব্রাউন সুগার কোটা থেকে এসছে? এটা আনছে। কে আনছে? আমার জামাই কইতে নিয়ে আনছে। আপনার জামাই কি খায়? ও এইদিকে শিক্ষা লাগছে। নাম কি? না, আমি টাউন থেকে আইছি। সেটা দিয়ে কয়েকজন এলাকাবাসী আমার মানে বাড়ির ভিতরে রায়া বইছে, তা আমার ডাকছে। আমি আবার ঠান্ডা টুন্ডা দিছি দাম কম। এদিকে পুলিশের এই সফল অভিযান সম্পর্কে এসডিপিও প্রিয়া মাথুরি জানিয়েছেন, নির্দোষ দাসের সূত্র ধরেই পিঙ্কি সাহার বাড়িতে অভিযান চালান তারা। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আজকে আমরা নারায়ণপুর এলাকায়, কদমতলা এলাকায় নির্দোষ দাসের বাড়িতে অভিযান চালিয়েছি এবং সেখান থেকে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশার ট্যাবলেট ও অর্থরাশি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদের পরে সেই সূত্র মোতাবেক এগিয়ে গিয়ে আমরা পিঙ্কি সাহার বাড়িতে অভিযান চালাই ও সেখানে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা আছে বলে আমরা উদ্ধার করতে পেরেছি। কারা কারা ছিল নেতৃত্বে? এই অভিযানে আমাদের সাথে নেতৃত্বে ছিল আমাদের পশ্চিম জেলার এডিশনাল এসপি মিহিরলাল দাস স্যার, এয়ারপোর্ট থানার ওসি এবং আমাদের সহযোগিতা করেছে টিএসআর এবং সিআরপি অফিসার এবং স্টাফ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোল। পণ্ডিত রবিশঙ্করজির 54তম জন্মদিন উপলক্ষে তেলিয়ামুড়া হদরাই এডিসি ভিলেজের ওয়াং সিমালাং গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন দন্ত চিকিৎসক রাখি দেববর্মা ও তার স্বামী ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত। ওই এলাকায় এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি। স্থানীয় যুবক মনোজ দেববর্মার কাছ থেকে এই খবর পেয়ে তাদের এই শুভ উদ্যোগ। এই জায়গাটার নাম হচ্ছে ওয়াক্সিমালাং পাড়া। আর আমরা ডিস্ট্রিবিউট করতে চাইছিলাম বিকজ অফ আওয়ার পূজ্য শ্রী রবিশঙ্করজি, হু ইজ আওয়ার স্পিরিচুয়াল মাস্টার। ওনার 64th হ্যাপি বার্থডে উপলক্ষে আমরা ডিস্ট্রিবিউট করেছি।
তো আমার হাজবেন্ড অমিত রক্ষিত গত 1-1.5 মাস ধরে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন। তো আমি ভাবলাম যে আমিও কিছু দেই গুরুজির হ্যাপি বার্থডে উপলক্ষে। তো আমরা একটা রিমোট জায়গা সিলেক্ট করে এই জায়গায় এসেছি। অ্যান্ড এই এলাকারই একটা ছেলে আছে মনোজ দেববর্মা, ও আমাকে ফেসবুকে মেসেঞ্জারে গতকাল অল অফ এ সাডেন আমাকে বলেছে যে ম্যাডাম আমাদের গ্রামে অনেক ফ্যামিলি আছে, ওরা এখনো কিছু হেল্প পায়নি, তো আপনি আমাদেরকে এসে দিয়ে যান। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার ঘরে জিনিস আছে, আমি কালকের মধ্যেই ডিসপোজ করতে চাই, সবাইকে দিয়ে দিতে চাই। তো খুব শর্ট টাইমে অল অফ এ সাডেন প্ল্যানিংটা হয়েছে। তো যেই মাত্র আমরা ডিসিশন নিলাম যে আমরা ডিস্ট্রিবিউট করব, তো সবাইকে ভলান্টিয়ার্স হিসেবে পেয়েও গেছি। তো এখানে যারা আছে সবাই ভলান্টিয়ার্স। তো আমরা আসলাম এখানে, তো এসে দেখলাম এদিকে রাস্তাটা খারাপ, গাড়িটা যায় না অনেক দূরে। তো গ্রামের মানুষরাও কষ্ট করেছে, ওরা হেঁটে এসে এখানে ফুড আইটেমসগুলো কালেক্ট করেছে। সো উই আর হ্যাপি, উই সিলেক্টেড, মানে 40 ফ্যামিলিসের জন্য সিলেক্ট করেছিলাম। হাউএভার আমরা ভেবেছি যে 4-5 ফ্যামিলি যদি এক্সট্রা আসে, তো এটার জন্য আমরা মেন্টালি মানে প্রিপেয়ার্ড হয়ে এসেছি। তো all the donation stuff are sponsored and given by Amit Rakshit. তো আমি জাস্ট মাধ্যম যে সেবা করতে পেরেছি। সো ব্যুরো রিপোর্ট, হালাবল। লকডাউনে দুস্থদের পাশে ত্রাণ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত জুডিশিয়াল অফিসার এবং জেলা ও দায়রা আদালতের কর্মচারীরা। রাজধানী দুর্গানগরের রতননগর জেবি স্কুলে 107 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। মহতি এই অনুষ্ঠানে অংশ নেন বিচারক সব্যসাচী দত্ত, পুরকায়স্থ সচিব সৌরভ সাহা, মিঠুন দাস, দেবব্রত সাহা সহ বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, হালাবল। কর্মসংস্কৃতি লাটে উঠেছে তেলিয়ামুড়ার বিভিন্ন সরকারি দপ্তরে। ব্যয় সংকোচনের নামে চলছে প্রহসন, ব্যাপক হারে সর্বত্র বিদ্যুতের অপচয় হচ্ছে, চেয়ার খালি, অফিসে দেদার চলছে লাইট ফ্যান। উদাসীন দপ্তরের উদাসীন কর্তারা। ব্যুরো রিপোর্ট, হালাবল। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার বর্জন করে চলেছেন একাংশ অসচেতন মানুষ। রাজধানীর নাগেরজলা ও বটতলাতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের, জরিমানা করা হয় অনেককেই। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছিল প্রশাসন, কিন্তু এরই মধ্যে আইন ভেঙে মাস্ক পরছেন না অনেকেই। অবশেষে রাজধানী নাগেরজলা ও বটতলাতে মাস্ক অভিযানে সামিল হন সদর মহকুমার প্রশাসনের আধিকারিকগণ। জরিমানা করা হয় মাস্ক নেই অনেককেই। এ প্রসঙ্গে ডিসিএম অনিমেষ দাস জানিয়েছেন অভিযান ও ফাইন অব্যাহত রাখবেন তারা। যেহেতু কোভিড-19-এর আক্রোশে সারা দেশ আমাদের জবতুবু হয়ে আছে, আমাদের দেশে প্রচুর পরিমাণ লাখো লাখো মানুষ আক্রান্ত হচ্ছে, রোজ শয়ে শয়ে মানুষ আমাদের দেখা যাচ্ছে নতুন করে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের কীভাবে কিউর হতে পারবো? আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের এটার কোনো মেডিসিন, এটার কোনো ভ্যাকসিনেশন এইভাবে এত তাড়াতাড়ি আমরা আশা করতে পারবো না। আমরা সবাই এটা জানি। তাহলে আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি বলে দিয়েছে যে কোভিড-19-এর সঙ্গে আমাদের বাঁচা শিখতে লাগবে, এর সঙ্গে সহবাস আমাদের শিখতে লাগবে। তাহলে এর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে লাগবে? আমাদের সিস্টেম বলে দিয়েছে, WHO বলে দিয়েছে, এবং বিভিন্ন গভর্নমেন্ট থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট সবাই আমাদেরকে প্রচার করেছে যে আমাদের সবাই মাস্ক পরে রাখতে হবে, যে সমস্ত প্রোটেকশন মেজার্স এগুলি আমাদের ফলো করতে লাগবে। সেজন্য আমাদের গভর্নমেন্ট থেকে অলরেডি সার্কুলার করা হয়েছে যে আমাদের যারা মাস্ক পরবে না এবং যারা এই কোভিড-19-এর বিভিন্ন রুলস ভায়োলেন্স করবে তাদেরকে বিভিন্ন ফাইন করা হবে। যেমনভাবে এক্সাম্পল হিসাবে আমাদের যে মাস্ক যদি কেউ না পড়ে ওদেরকে 100 টাকা ফাইন করা হবে। আমরা আগেও এটা করেছি এবং আজকেও একটা দ্বিতীয় প্রয়াস আমরা করছি, এবং এই জিনিসটা করতে গিয়ে আমরা দেখেছি যে অনেক মানুষ এখনও সবাই অ্যালার্ট হয়নি। কিন্তু আমি আমার নিজের পার্সোনাল এই এক্সপিরিয়েন্স আমি বলছি যে মানুষ আগের থেকে কিছুটা এক্সপিরিয়েন্স আগের থেকে হয়েছে, অ্যালার্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আছে এখনও ওদের কাছে মাস্ক আছে কিন্তু ওরা পকেটে রেখে দেয়, কিন্তু ওরা এখনও মাস্কটা ওদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে উঠতে পারেনি। তাহলে লোকদের অ্যালার্ট করতে হবে, আমাদের এনফোর্সমেন্ট করতে হবে। এই প্রয়াস আমাদের সদর অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা জারি রয়েছে।
ব্যুরো রিপোর্ট, হালাপোল। প্রশাসনের নির্দেশ অমান্য করে ডিএন বিদ্যা মন্দিরের মাঠ ছেড়ে একাংশ সবজি ব্যবসায়ীরা ফের ভিড় জমাচ্ছেন ধর্মনগরের মূল বাজারে। বাজারে লঙ্ঘিত হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। আশঙ্কা সংক্রমণ বৃদ্ধির ক্ষোভ দেখা দিয়েছে স্কুল মাঠে পড়ে থাকা ব্যবসায়ীদের মধ্যে। কুম্ভ নিদ্রায় হীরের সরকারের মহকুমা প্রশাসন। আগে তো আমরা বাজারে আসছিলাম, ওখান থেকে আমরা উঠে দিলাম, তারপরে আমরা ইয়ান গরু বান্ধিয়ে মোটামুটি বইলাম। এখন দেখা যায় বাজারও আবার পুরাপুরি মোটামুটি সব দোকান বই আছে, 50% না বেশি বই গেছে দোকান। আমরা মোটামুটি কতজন এখন আছে, ওখানেও খাতা খাতা হয়ে আমরা বই। আপনারা কি চান? আমরা চাই তো সবই তো আইসি এখন মাঠে সবই মাঠে হয় না, কিতা আনাইল তো আমরা আমার বাজারে গিয়ে বই তুলব। ব্যুরো রিপোর্ট, হালাপোল। রাজ্য সরকারের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল এবং পিএসএফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের কর্মকর্তাগণ। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার গোটা দলটি আমবাসা পরিদর্শনে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এদিন হোম কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোভিড জেল নির্মাণের কথাও জানিয়েছেন রতনলাল নাথ। ট্রেনে আসছে আর মানুষ আসছে। আমি মিটিংয়ের শেষের দিকে গিয়ে পৌঁছেছি এবং সহ চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ডেপুটি চিফ মিনিস্টার সহ অনেকে ছিলেন। সেখানে আমরা যেন আরও ট্রিটমেন্ট সেন্টার বলুন, কেয়ার সেন্টার বলুন, ফ্যাসিলিটেশন সেন্টার বলুন, এটা যদিও আমরা বিভিন্ন জেলায় করেছি, এটাকে আরও আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদের একটা প্ল্যানিং হয়েছে। এটা করার চিন্তা ভাবনা করা যায় কি না এই লেভেলে একটা আলোচনা হয়েছে। 2, যারা আসছে তাদেরকে এই বর্তমান যেরকম স্যাম্পল কালেকশন করা হচ্ছে এরকমভাবে করা হবে কি না সেটা নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। অ্যাট র্যান্ডম 1515 সিস্টেমে যেরকম এরকমই করব এবং যাতে যদি দেখা যায় কোনো কারণে তাদেরকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন নিতে হয় সেজন্য ওইটার সংখ্যাও বাড়াতে হবে, সেটা চিন্তা ভাবনা করা হয়েছে। আরেকটা হলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে বেশিরভাগ প্যাসেঞ্জার যেন হোম কোয়ারেন্টাইনে থাকে। এটা আমাদের কোনো মতেই কম্প্রোমাইজ করা যাবে না। আমরা মিটিংয়ে দেখেছি আলোচনা বেশিরভাগ কর্মকর্তা যারা ছিলেন তাদের মূল বক্তব্য যদি যারাই আসে সে ব্যক্তি সহ ওই বাড়ির লোকজন যাতে সবাই হোম কোয়ারেন্টাইনে থাকে এবং যদি বাড়ির থেকে বের হয় সেক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা করা যায় কি না সেটাও নিয়ে আলোচনা হয়েছে এবং কেউই যাতে বেরো না হয় সেটার জন্য বলা হয়েছে। কারণ একমাত্র পথ যদি আমি হোম কোয়ারেন্টাইনে থাকি এবং কোনো এটা যদি আমি কোনো এটাকে ডিজলভ না করি তাহলে আমি কিউর হয়ে যাব। এটা একটা জিনিসের সবচেয়ে গুরুত্ব এবং এক্ষেত্রে অন্যান্য মানুষ যারা আছেন এলাকার মানুষ তারা যেন তাদেরকে কোনো সন্দেহের চোখে না দেখে, কারণ যেহেতু এটা বাতাসে ছড়ায় না, পাশের বাড়ির লোকও যেন কিছু না বলে এটার জন্য অ্যাপিল করা হবে। আর হোম কোয়ারেন্টাইন দেওয়ার পরে যদি তাকে বাইরে পাওয়া যায় তার জন্য ডিটেনশনের ব্যবস্থা করার জন্য কোয়ারেন্টাইন জেলের চিন্তাও আমরা করছি। কোয়ারেন্টাইন জেল সেজন্য কোথায় কোথায় করা হবে জেলাভিত্তিক এ নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে। মূল কথা পরীক্ষা করুন আর না করুন, যদি তাকে ঘরে আবদ্ধ করে রাখা যায় তাহলে অটোমেটিক্যালি কিউর। আপনাদের মাধ্যমে যারা আজকে শুনছে তাদের কাছে আমি অনুরোধ করব, যা আমাদের অসংখ্য ট্রেন আসবেই, দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে রয়েছে, ওরা
কষ্টে রয়েছে তাদেরকে আনতে হবে। মুখ্যমন্ত্রী তহবিল থেকে অর্থ শেষ করে অর্থ দিয়ে তাদেরকে আনা হচ্ছে। আনতে হবে, ছাত্র হোক, তীর্থযাত্রী হোক, টুরিস্ট হোক, কিংবা পেশেন্ট হোক, স্ট্যান্ডার্ড যারাই আছে সবকে আসতে হবে। যেহেতু আনতে হবে, তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকে, এটা কোনো মতেই যেন অ্যাভয়েড না করে, এবং এটা আমরা স্ট্রিক্ট, এটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম টুডে hold a meeting with the state government and the BSF Tripura Frontier. State government এর সাথে মিটিং করেছে and the BSF Tripura Frontier. They also visited SGMC and Shohid Bhagat Singh Youth Hostel. The team will leave for Dholai tomorrow and for কিসের জন্য যাবে? For field level investigation. এটা কালকে যাচ্ছে, তারা সেখানে আজকে এইসব জায়গা ভিজিট করেছে, কালকে তারা ফিল্ডে যাবে ফিল্ড লেভেল ইনভেস্টিগেশনের জন্য, দলের উদ্দেশ্যে রওনা দেবে কালকে। ব্যুরো রিপোর্ট, হালাবল। শুক্রবার মহাকরণে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব তথা স্বাস্থ্য দপ্তরের সচিব এস.কে. রাকেশ। গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা, সংক্রমণ রোধে স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম সহ অন্যান্য দিকগুলো। ব্যুরো রিপোর্ট, হালাবল। শুক্রবার জিবি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্য সফরে আসা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। এদিনে কোয়ারেন্টাইনে পাঠানো হয় ডাক্তার প্রদীপ ভৌমিকের নেতৃত্বে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত সকল স্বাস্থ্যকর্মীকে। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি দেখতে রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক প্রতিনিধি দল। শুক্রবার প্রতিনিধি দলটি জিবি হাসপাতাল পরিদর্শন করে কথা বলে সিনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। এদিকে এদিন ডাক্তার প্রদীপ ভৌমিকের নেতৃত্বে যারা করোনা রোগীদের চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন তাদের সকলকে কাজ শেষে 7 দিনের কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়। করোনা চিকিৎসা পরিষেবার সফলতার জন্য তাদেরকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। জটিল এই চিকিৎসা কাজ সম্পর্কে বলতে গিয়ে ডাক্তার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, অনুভূতি মানুষের জন্য কাজ করার মধ্যে যে আনন্দ সেটা কোথাও পাওয়া যাবে না। কোথাও গিয়ে সেই আনন্দ আমরা কোথাও উপভোগ করতে পারবো না। আমরা 7 দিন কাজ করে 1 মিনিটের মধ্যে আমাদের টিমের একজন সদস্য অনুভব করেনি সে কষ্টে আছে, দুঃখে আছে, অসুবিধায় আছে। সে প্রতি মুহূর্ত আনন্দিত, গর্বিত এবং নিজেকে আপ্লুত বোধ করেছে। সেই আপ্লুততার বাণী আমরা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভয় নেই, এগিয়ে চলো, আমার জিত আমাদের। দীর্ঘ 2 বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় ঠুকছে রাজধানী গুরুত্বপূর্ণ আমতলী খয়েরপুর বাইপাস রাস্তাটি। বর্তমানে দুর্ঘটনার প্রবণ হয়ে পড়েছে সে রাস্তা। ক্ষোভ ও বিপদের আশঙ্কায় ভুগছেন যানবাহন চালকরা। কুম্ভনিদ্রায় আছে দিনের সরকার। বিগত 2 বছর যাবৎ কোনো প্রকার সংস্কার হয়নি রাজধানীর আমতলী থেকে খয়েরপুর যাওয়ার বাইপাস রাস্তাটির। সংস্কারের অভাবে বর্তমানে জীর্ণ ও বেহাল দশায় ঠুকছে সেই রাস্তা। শুধু তাই নয়, নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত করতে হচ্ছে বাইক চালক থেকে ছোট বড় যানবাহন চালকদের। আশঙ্কাগ্রস্তদের অভিযোগ, বাইপাস রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বহুদিন ধরে, অথচ সরকারের কোনো উদ্যোগ নেই এই রাস্তা সংস্কারে। তাদের দাবি অতি সত্বর মেরামত করা হোক গুরুত্বপূর্ণ রাস্তাটির। বাইপাস রাস্তাটা একবারে বিভিন্ন রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হতে পারে। কতদিন এই সমস্যাটা? সমস্যা তো প্রায় 9-10 মিনিট ধরে। এই অনেক কাজ হয় না? না কাজ ওই কাজ হইলে কতলা বালু চালু অন্য ভালো বাড়ি সারি পুরো পূর্ব চাম্পা মোড় থেকে লুয়েছিরা একদম পুরো ইয়ে অব্দি এই স্টেশন স্ট্যান্ড অব্দি পুরো রাস্তা একদম খারাপ। আমার চাকা চাকা দেখেন বাইকের যা অবস্থা খুলে লেগেছে পুরো। আর এই বিশেষ করে এই জায়গাটা একটা বড় গর্ত, আর সামনে একটা বড় গর্ত আছে, একবার পুরো ইয়া
অটোতে লাভ যায়, অটোতে উঠলে তারা 1 ঘন্টা লাগে, অটোতে আইলে 1 ঘন্টা লাগে। আমি এলাকা বাইকে চাই, পুরো রাস্তা খারাপ, পুরো রাইডে উঠতে গেছে। বৃষ্টি হইলে সামনে থাকে তাহলে স্পিডটা পুরো জায়গা। আগরতলার যে বাইপাসটা আছে, আমরা তো খুবই চলতে খুব কষ্ট হইতেছে। মানে আমরা গাড়িগুলো তো মানে পুরান গাড়ি বাইক যেতেছে। কতদিন যেতে পার? আজকে প্রায় বছর 2-2.5 বছর দিয়ে। প্যাসেঞ্জারের তো অসুবিধা, প্যাসেঞ্জারের তো অসুবিধা, আমরা তো গাড়ি ঘোড়া খারাপ হয়ে যাবে, একদম খুব খারাপ কন্ডিশন রাস্তা। ও আজকে 1-1.5 বছর 2 বছর ধরে একদম আমকুলি ঢোকার হাইওয়ে বাইপাস প্রত্যাশা নিয়ে সরকার পরিবর্তন হলেও আজ পর্যন্ত তেমন কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি হিরে সরকার। ব্যুরো রিপোর্ট, হলা বল। চিকিৎসার পর জিবি হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও 13 জন করোনা রোগী। এর মধ্যে 10 জন বিএসএফ জওয়ান, 1 জন মহিলা ও 2 জন শিশু রয়েছে। ছুটি পাওয়ার পর সকলকে 7 দিন পর্যন্ত বিএসএফ ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে থাকতে হবে। আনুমানিক কতজন আছে? আনুমানিক এখন 63 জন, 63। কিরকম আছে ওদের শারীরিক অবস্থা? সবাই সুস্থই আছে, ভালো আছে, স্টেবল আছে। স্যার এই যে ছাড়ার যে 10 দিন পর যে ছুটি দেওয়ার যে এটা কি স্যার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গাইডলাইন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন ফলো করে যারা ঠিক আছে সবাইকে আমরা ডিসচার্জ করছি। ওরা ওইখানে যাওয়ার পর বিএসএফ ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আরো 7 দিন থাকবে। আচ্ছা স্যার, এটার মধ্যে কি চেক আপ করা হয় ছাড়ার আগে যে ওরা পজিটিভ না নেগেটিভ, এরকম কিছু কোনো এরকম গাইডলাইন আছে কি? এটা এমন কোনো গাইডলাইন নেই গভর্নমেন্টের, যা গাইডলাইন আছে স্ট্রিক্টলি আমরা ফলো করছি। ব্যুরো রিপোর্ট, হলা বল। 12 মে পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে 16 কোটি 3 লক্ষ টাকা। এর মধ্যে খরচ হয়েছে 6 কোটি 51 লক্ষ টাকা। শুক্রবার মহাকরণে এ সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও জানিয়েছেন, বহিরাজ্য থেকে যেসব ট্রেন আসছে তার ব্যয় ভারত যাচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। ত্রাণ তহবিলের টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে সেটাও ঠিক করে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 16 কোটি 3 লক্ষ টাকা গত 12 তারিখ পর্যন্ত জমা পড়েছে। 16 কোটি 3 লক্ষ, এবং এর মধ্যে 6 কোটি 51 লক্ষ টাকা বিভিন্ন খাতে মুখ্যমন্ত্রী এই অর্থ পেয়ে বিভিন্ন খাতেগুলি ব্যয় করছেন জনকল্যাণে। আগে আপনারা জানেন গত মন্ত্রিসভার মিটিংয়ে আমরা একটা গাইডলাইন করেছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ কিভাবে খরচ হবে, কোন খাতে খরচ হবে, এবং খরচ করলে মনিটরিং কে করবে এবং কারা পাওয়ার যোগ্য, এই জিনিসগুলি একটা গাইডলাইন আছে। ত্রিপুরা অতীতে আগে যারা সরকারে ছিল কোনো গাইডলাইন ছিল না, খরচ করত কিন্তু গাইডলাইন ছিল না। আমরা সুনির্দিষ্ট একটা গাইডলাইন মন্ত্রিসভা করে দিয়েছি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা এই খাতে খরচ হবে। এই যে বলেছি 16 কোটি 3 লক্ষ, এটা আরো বেড়ে গেছে। যেমন একটু আগে আমার কাছে জমা দিয়েছে আপনার ইনস্টিটিউট অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ বয়েজ, মানে যারা হ্যান্ডিক্যাপ বয়েজ যারা ইনস্টিটিউশন একটা রয়েছে ইনস্টিটিউট অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ বয়েজ নরসিংগড়ে, তারা 20,000 টাকা দিয়েছে, 1,905 টাকা। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এটা হগব যাদেরকে বলে না, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ওরা জমা দিয়েছে 10,000 টাকা। বিজয়নগর গ্রামের থেকে এসে সেলফ হেল্প গ্রুপে ফেডারেশন তারা দিয়েছে 10,000 টাকা। বৈদিক ব্রাহ্মণ সমাজ তারা দিয়েছে 30,000 টাকা। এরকম ভাবে বিভিন্ন সংস্থার টাকা দিয়েছে। এখনো সবগুলি টাকা জমা পড়ে, যেগুলি পড়েছে 16 কোটি 3 লক্ষ টাকা এখন পর্যন্ত জমা পড়েছে, আরো বাকি রয়েছে বিভিন্ন এমএলএ কাছে, মন্ত্রীদের কাছে রয়েছে, সেগুলি মুখ্যমন্ত্রীর ত্রাণে ডিপোজিট হবে। এই টাকা যেমন এই যে পরশুদিন ট্রেন একটা আসলো, ব্যাঙ্গালোর থেকে
প্রায় 1131 জন প্যাসেঞ্জার আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ, তারা দীর্ঘদিন ধরে আটকে ছিল, তারা পরশুদিন এসে পৌঁছেছে। এই ট্রেনের টাকাটাও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ থেকে গেছে। আপনারা জানেন চেন্নাই থেকে আজকে আবার ব্যাঙ্গালোর থেকে আরেকটা ট্রেন ছাড়বে রাজ্যের উদ্দেশ্যে, পয়েন্ট টু পয়েন্ট, ব্যাঙ্গালোর টু আগরতলা। সেটাও ছাড়বে আজকে। আগামীকাল ছাড়বে চেন্নাই থেকে একটা ট্রেন ছাড়বে। এই যে ট্রেনগুলি আসছে, এই টাকাও কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ বলতে যাচ্ছে। এবং আমাদের এই রাজ্যে প্রায় 25,000-এর মতো ইটভাটা শ্রমিক রয়েছে বহির্রাজ্যের, তাদের একটা ট্রেন এই 2-1 দিনের মধ্যে ওরা রওনা দেবে জিরানিয়া থেকে, তারা বিহারের উদ্দেশ্যে রওনা দেবে। এরপরে আবার পরপর দুটো, একটা বিহার থেকে জিরানিয়া থেকে ছাড়বে, আরেকটা বিলোনিয়া থেকে ছাড়বে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। খেলতে খেলতে গলায় ফাঁসি লেগে মৃত্যু হলো 10 বছরের শিশু অর্ঘ দাসের। মর্মান্তিক এই অকাল মৃত্যু ঘটনায় শোকের ছায়া তেলিয়ামুড়ার মহারানীপুরে। নিজের ঘরে আপন মনে খেলছিলেন 10 বছরের শিশু অর্ঘ দাস। ওই সময় তার মা ব্যস্ত ছিলেন বাড়ির কাজে। বাবা নেপাল দাস পেশায় গাড়ি চালক, তিনি গেছেন খোয়াই নদীতে মাছ ধরতে। ঠিক তখনই আচমকা গলায় ফাঁসি লেগে যায় অর্ঘ দাসের। চাঞ্চল্যকর ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করেন শিশুটির মা। মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে শিশুটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আমি হসপিটাল গেছি, তার কেমনে লাগছে আমি করতাম ওখানে নাম রাখি তা না বাচ্চারা প্রসঙ্গে অর্ঘ দাসের পিতা নেপাল দাস জানিয়েছেন, 9:30 নাগাদ খবর পেয়েছেন তিনি। তারপরে ফোন করছে, কি শুনছেন আপনি? আমি শুনছি দেখছেন কি অবস্থায় দেখছেন? ডাক্তার বলছে নাই। কেমনি হয়েছে ঘটনাটা? আমি গেছি, আমি বাড়িতে আসলাম। নাম কি? অর্ঘ দাস। বয়স কত? 10 বছর। অর্ঘ দাসের অকাল মৃত্যুতে গোটা মহারানীপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হলাবুল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানা পুলিশ। উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, গ্রেপ্তার 2। করোনা ইস্যুতে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক প্রতিনিধি দলের। বৈঠকে অংশ নেন রাজ্যের স্বাস্থ্য সচিব SK রাকেশ। খেলতে খেলতে ফাঁস লেগে মৃত্যু 10 বছরের শিশু অর্ঘ দাসের চাঞ্চল্যকর ঘটনা তেলিয়ামুড়ার মহারানীতে। জিবি হাসপাতাল থেকে ছাড়া পেলেন 13 জন সুস্থ করোনা রোগী। একই দিনে কোয়ারেন্টাইনে গেলেন ডাক্তার প্রদীপ ভৌমিক ও তার সহযোগী স্বাস্থ্যকর্মীরা। সংস্কারের অভাবে বেহাল দুর্ঘটনা প্রবণ জীর্ণদশায় ভুগছে রাজধানীর ক্ষতবিক্ষত বাইপাস রাস্তা। চরম ক্ষোভ যানবাহন চালক সহ স্থানীয়দের মধ্যে। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।